নমস্কার। আমাদের এই আড্ডার যে অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। গানের গল্পে দেবব্রত। দেবব্রতদা এই পর্বেও আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতদা গান নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম তথ্য সংকলন করে চলেছেন। তার গবেষণায় এত বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা এক এক করে শুনছি, আপনাদের শোনাচ্ছি এবং আমরা একসঙ্গে বিষয়গুলো এনজয় করছি। একটা প্রশ্ন এই পর্বে দেবব্রতদাকে আমি করব, যে আমার মনে হয় যে এই প্রশ্নটা হয়তো কখনো আপনাদের মনে হয়েছে বা মনে এসেছে। দেখা যাক তার উত্তর আমরা ওনার থেকে কিভাবে পাই। নমস্কার। নমস্কার, নমস্কার। একটা পর্বে আমরা আগে আলোচনা করেছিলাম যে গানের কথা এবং সুরের সাযুজ্য। আপনি খুব সুন্দর আমাদের বুঝিয়ে দিয়েছিলেন বিষয়টা। এই পর্বে একটা বিষয় আমি আপনার থেকে জানবো, সেটা হচ্ছে যে গানের কথা সব ক্ষেত্রেই কি গানের কথা যিনি গান লিখছেন বা যিনি সুর করছেন, সুরকার, তাদের মস্তিষ্ক প্রসূত হয় নাকি কোনোভাবে তারা কোথাও থেকে এটা আহরণ করেন? এরকম কি তথ্য আপনার কাছে আছে? এটা তো একটা মস্ত বড় বিষয় যেটা তুমি উত্থাপনা করলে। এর আগে বোধহয় কিছুটা আলোচনা হয়েছিল। আমাদের যারা আমরা শ্রোতা দর্শক বা জানতে চাই, আমাদের কাছে না একটা মহাসাগরের সামনে এসে দাঁড়াই। তার একটা কারণ হচ্ছে যে যারা সৃষ্টিকর্তা বা স্রষ্টা, তারা কিন্তু নিজের এই অভিজ্ঞতাটা ঠিকমতো করে লিপিবদ্ধ করে যান না। তারা যদি যেতেন তাহলে আমাদের পক্ষে কিন্তু আরও ভালো লাগতো যে আমি ওই গানটা এই কারণে লিখেছিলাম। যেমন রবি ঠাকুর একবার গুজরাটে গিয়েছিলেন। তা গুজরাটে গিয়ে দেখলেন একটি বাচ্চা মেয়ে তখনকার করতালি বা করতাল বা মাদল বাজাচ্ছে দুটো হাত দিয়ে। উনি তৎক্ষণাৎ তাকে দেখে সেই কালোজয়ী রবীন্দ্রসঙ্গীত দুই হাতে তালে মন্দিরা যে সদাই বাজে, আচ্ছা, কি সুন্দর দুটো চোখের সামনে দেখা সেই দৃষ্টিটাকে কীভাবে গানের মধ্যে আমি নিয়ে আসলাম। তা এরকম বেশ কিছু আছে। রবি ঠাকুরকে নিয়ে এত চর্চা হয়েছে যে প্রত্যেকটা গানেরই একটা ছোট বা বড় ইতিহাস আছে। সেটা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। নজরুলেরও সেরকম আছে। তবে আধুনিক গানের মধ্যে বেশ কিছু গান আছে যেগুলি বেশ এরকম বেশ রোমাঞ্চকর তার উৎস। তবে একটা দুটো গান আছে যার কথা এবং সুর দুটোই কিন্তু বেশ বেশ মনোরম, যাকে বলে, মানে শুনলে মনে হয় আরও শুনি। আচ্ছা। তার মধ্যে সবার আগে যেটা মনে পড়ে হচ্ছে সলিলদার নাম বা সলিলবাবুর নাম। আচ্ছা। সলিলবাবু প্রথমে মনে আছে দু তিনটে গান আমরা সবাই জানি যে সলিলবাবু বোধহয় ওই আন্তর্জাতিক স্তর থেকে আহরণ করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে 1961-তে ছায়া সিনেমাতে সেই ফেমাস গান ইতনা না মুঝসে প্যার বাঁধা। তাতে সেটা উলফ্যাং আমাদিউস মোৎসার্ট তার ওই সিম্ফনি নাম্বার 40 থেকে উনি একদম পুরোই আহরণ করেছিলেন। সেটা উনি বলেও ছিলেন এবং সেটা গানটা শুনলে বোঝা যায় কি সুন্দর গান। তারপরে দেখা যায় যে তার আগে উনি যখন কলকাতায় আছেন, বম্বেতে যাননি, 46 সালে আমাদের এখানে একটা মস্ত দাঙ্গা হয়, বা আমি বলবো যে মস্ত বড় অশান্তি তৈরি হয় যখন ওই আইএনএ বা আমাদের আজাদ হিন্দ ফৌজ তারা আত্মসমর্পণ করে ব্রিটিশ সৈন্যের কাছে এবং তাদের এখানে বিচার হয়। বিচারটা হয় লালকেল্লায়। সেই বিচারের জন্যে বিচারপতি হিসেবে নতুনভাবে আবার পোশাক পরেন জওহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই আমাদের ওদেরকে বাঁচান যারা আত্মসমর্পণ করেছে সেই রকম আজাদ হিন্দের। তখন সুকান্ত একটি গান কবিতা লিখেছিলেন, তাতে সুর দিয়েছিলেন আমাদের সলিলবাবু। কথাটা ছিল বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে। 1946 সালের এটা অগাস্টের আগে, মানে আমাদের এই ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা হয়েছিল 16ই আগস্টে বিরাট দাঙ্গা, সেটা নয়,
প্রথম দিকে ওয়েলিংটন স্কোয়ারে গুলি চলেছিল, তখন দুই সম্প্রদায়ের লোকেরাই কিন্তু মাঠে নেমে এসেছিল, মানে রাস্তায় নেমে এসেছিল শুধুমাত্র এই আজাদ হিন্দের যারা বিচার হবে, যেসব সৈন্যদের বা যেসব সেনাপতিদের, তাদের সমর্থনে তারা নেমে এসেছিল। ট্রাম্প ধর্মঘট হয়েছিল আচ্ছা, এই সমর্থনে। মানে কতখানি জাতীয়তাবাদ এই বোধটা তখন তৈরি হয়েছিল, এবং সেই সময় গুলিতে বেশ কয়েকজন মারা যান। তখন এই গানটা, এই কবিতাটা হয়, বিদ্রোহ আজ। এবং পরে সলিলবাবু এটা সুরও দেন। সলিলবাবু নিজেও একটা সুর দিয়েছিলেন ওই বিচারের ব্যাপারে। আমরা সবাই জানি সেই গানটা ছিল হচ্ছে, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। 46 সালে সেই এই বিচার নিয়েই। আচ্ছা। এবং এই সুরটা উনি নিয়েছিলেন তখনকার দিনের একটা বাউল গান ছিল, যেটা নবনী দাস বাউল শান্তিনিকেতনে গাইতেন, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, আচ্ছা, যাকে যেই কথার বেসিসেই আমাদের রবি ঠাকুর সুর দিয়েছিলেন যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি। তা একটা সুর থেকে কত রকমের বিভিন্ন প্রকাশভঙ্গি হয়, যেটা দেখিয়ে দিয়েছেন সলিলবাবু। একই সুর কিন্তু। আমি এইখানে আপনাকে একটু থামাই। হ্যাঁ, বলুন। আমার মনে হয় যে আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে যে গানগুলো কথা আপনি বলছেন, এইগুলো যদি প্রথম লাইনটা অন্তত আপনি একটু গিয়ে শুনিয়ে দেন, তাহলে আমার তো ভালো লাগবেই। আমার মনে হয় আমি না এই ব্যাপারে দর্শকদেরও ভালো খুব লাগবে। একটা প্রস্তুত নই, সুতরাং আমার মনে হয় সেটা তোলা থাক। আচ্ছা। আমি বরং করব, আপনার অনুরোধটা রাখবো। প্রস্তুতটা, গলাটাও সরাঙ্ক চা খেতে হচ্ছে। তবে আমি যেটা বলতে চাইছিলাম যে তারপরেই একটা মস্ত বড় হিট গান হলো, সেটা বোধহয় তখনকার দিনের সবথেকে বড় জনপ্রিয়তা শিখর ছিল, সেটা হচ্ছে মধুমতি, 1958 সালে। সেখানে একটা গান ছিল, সুহানা সফর মৌসম হাসি। হ্যাঁ, এই গানটা অনেকেই জানে না যে এই গানটা কিন্তু মূলত তৈরি করেছিলেন বা সুর দিয়েছিলেন সুধীন বাবু, মানে আমাদের সুধীন দাশগুপ্ত, এবং গানটি গেয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। তখন দ্বিজেন মুখোপাধ্যায় এবং সুধীন বাবু, সলিলবাবু এরা সব কিন্তু বন্ধু। আচ্ছা। এরা গানটাকে সলিলবাবুর সুধীনবাবুর সুরে দ্বিজেনবাবু গাইলেন। গানটা খুব ঢিমে লয়, বিলম্বিত তালের। আচ্ছা। এই সুহানা সাফরের মতন চটুল তালে নয়। সেই বিলম্বিত তালের গানটা ছিল হচ্ছে, এই ছায়া ঘেরা কালো রাত। আচ্ছা। এই গানটা যদি শুনলে বোঝা যাবে যে ওই ঢিমে লয়ের গানটাকে উনি নিয়েছেন, এবং নেওয়ার সময় উনি জিজ্ঞেস করে নিয়েছিলেন, বলেছিলেন সেই কপিরাইটের হ্যাঁ, বিষয়ে জিজ্ঞেস করেছিলেন আমি এটা কি ব্যবহার করতে পারবো? তখন সুধীনবাবু বলছেন হ্যাঁ আপনি করুন না। আচ্ছা। আর একটা মনে আছে আমাদের, এগুলি তো অনেকেই খেয়াল রাখে না বা এগুলি প্রকাশ পায় না। বেশিরভাগ সময় দেখা যায় যে বন্দিশ, যেটা খুব নাম করা কোনো গানের বন্দিশ, সেটা অনেক সুরকাররা কিন্তু ইউজ করেন বা ব্যবহার করেন। একটা রাগ যেটা আমাদের পণ্ডিতজি, যিনি আমাদের বাঁশি বাজান, হরিপ্রসাদ চৌরাসিয়াজি, উনি ভীষণ জনপ্রিয় করেছিলেন, সেটা হচ্ছে হংসধ্বনি রাগ। এবং এমন একটা জনপ্রিয় করেছিলেন যে কেউ বাঁশি বাজাতে গেলে হংসধ্বনি রাগটাই উনি সবাই গায় বা সবাই বাজায়। আচ্ছা। এবং তারপরে যারা প্রখ্যাত বাঁশি বাজিয়ে ওই রাগটাকে একটু এড়িয়ে চলে, কারণ এত বেশি বহুল শ্রুত হয়ে গেছে হংসধ্বনি। তো হংসধ্বনির একটা প্রচলিত একটা তান আছে, সেই তানটাতে, এই তোমার তানটা ধরেই আমাদের সলিলবাবু তার একটা গান করলেন পরিবার সিনেমাটাতে, মান্না দে এবং লতা মঙ্গেশকর ওই গানটা গাইলেন একদম ওই একই তানে, হংসধ্বনির। তা ওটা বোঝাই যায় যে কি গানটা ছিল। গানটা ছিল হচ্ছে, যা তোসে নেহি বলু কানাইয়া। আচ্ছা। বেশ বেশ মজার গানটা, একদম হংসধ্বনি, একই সুরে। তারপরে যেটা হলো যে উনি বম্বে চলে গেলেন। তা বম্বে যাওয়ার আগে একটা ছোট্ট করে গল্প লিখেছিলেন, রিক্সাওয়ালা। আচ্ছা। সেই রিক্সাওয়ালা গল্পটা পছন্দ হয়েছিল। ঋষিকেশ মুখার্জি বলেছিলেন তুমি বিমল রায়কে দেখাও। তো বিমল রায় গল্পটা এত পছন্দ হলো যে ওই গল্পটা নিয়ে বই বেঁধে ফেললেন, বই তৈরি করে ফেললেন, 2 বিঘা জমিন। বেশ দুর্ধর্ষ বই। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। এবং তার পরেই সেখানেই চেতন আনন্দের বই হলো আধিয়া, চেতনানন্দ দেবানন্দের সেই একটা ওদের ফিল্মের স্টুডিওর নাম আছে একটা, নবকেতন স্টুডিও। তো নবকেতন স্টুডিওর আন্ডারে যেটা হলো হচ্ছে আধিয়া হলো। তারপরে কে এম আব্বাস, খুব নাম করা লোক,
তার আন্ডারে হলো বা তার তত্ত্বাবধানে হলো হচ্ছে রাহি বলেন একটা, আচ্ছা। এবং সবশেষে কে এম আব্বাসের গল্প এবং নার্গিস আর রাজ কাপুরের অভিনয় দুর্দান্ত হিট বই, সেটা হলো হচ্ছে আওয়ারা। হুম। এই 4টে বই তখনকার দিনে ঠিক হলো যে 4টে বই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আচ্ছা। তো বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে, তো খুব ভালো কথা। তো যাওয়া যাক ওখানে, কাছাকাছি জার্মানিতে তখন যা হয় ইউনিফাইড জার্মানি বা যুক্ত জার্মানি তখন। তা এই সময় সব বড় বড় কলাকুশলী ওই পিকনিকের মতন করে একসাথে সব গেল দল বেঁধে। এটা খুব ভালো, আজকের দিনেও যায়। যেমন সত্যজিৎ রায়ের সঙ্গে গিয়েছিলেন রবি ঘোষ, তপেন চট্টোপাধ্যায়, গোপী গাইন বাঘা ভাইনের সময়। রাইট। তো সবাই কারা কারা গেলেন? বিমল রায় হলেন দলনেতা, আচ্ছা। বলরাজ সাহানি গেলেন, আচ্ছা। দেবানন্দ গেলেন, দাদা চেতনানন্দ গেলেন, নার্গিস গেলেন, রাজ কাপুর গেলেন, আর কে গেলেন? সলিল চৌধুরী। ওরে বাবা! কেন সলিল চৌধুরী তখন এত বড় শুট দিয়েছে, হ্যাঁ। তাকে ছেড়ে যাওয়া যায় না। ওখানে 4টে ছবি দেখানো হলো এবং 4টে ছবি বিরাট সাড়া জাগালো। হুম। বিভিন্ন ওদের ক্যাটাগরি ছিল। এবং একটা জিনিস হলো যে রাস্তাঘাটে বার্লিনে দেবানন্দ নার্গিসকে দেখতে লোকেরা একদম মানে পাগল। আচ্ছা। মানে দেবানন্দ নার্গিস একসাথে ছবি তুলবে। সেখানে রাজ কাপুর একটু আলাদা হয়ে গেছেন। রাজ কাপুর বোধহয় একটু মনে মনে একটু কষ্টও পেয়েছেন যে আমি আওয়ারা করলাম, অথচ দেবানন্দ এত নাম কেড়ে নিল। ওদের রোম্যান্স তখন ওই আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে আচ্ছা, পড়ছে। আচ্ছা। তারপরে যেটা হলো, কোনো একটা বোধহয় অনুষ্ঠানের শেষে চার্লি চ্যাপলিন দেখতে এসেছিলেন। চার্লি চ্যাপলিন তখন থাকেন সুইজারল্যান্ডে, ওকে। তখন বিতাড়িত উনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সুইজারল্যান্ডের ওই লেকের ধারে মস্ত বড় একটা রাঞ্চ বা ভিলা করেছেন 100 বিঘে জমির ওপরে। ওই কিশোরী মহিলা তাকে নিয়ে থাকেন, ঘর বেঁধেছেন। তিনি দেখতে আসলেন একটা সময়, এবং যেই দেখতে আসলেন মোটামুটি গুরুভাবে ভাবতেন হচ্ছে আমাদের রাজ কাপুর। হ্যাঁ। রাজ কাপুর আওয়ারাতেও দেখে গেছে, সব জায়গাতেই উনি চার্লি চ্যাপলিনকে অত্যন্ত অনুসরণ ভক্ত করতেন। এবং হ্যাঁ। এবং উনি যখন দেখলেন আমার মানস গুরু হ্যাঁ। এসছেন এখানে, তাকে ধরে বললেন আপনার বাড়ি যাব। হুম। তো উনি বললেন ভালোই, আমি একা থাকি, তোমরা চলে এসো, ভারতবর্ষ থেকে এসছো, তোমাদের সঙ্গে পরিচয় হয়নি। দল বল নিয়ে সব গেল ওই বড় বাংলোতে। সেখানে বাংলোতে বসে আড্ডা হলো, এবং ওখানে পিয়ানোতে বসে গান গাইলেন, বাজালেন আমাদের সলিল বাবু, সলিল চৌধুরী। এবং ভায়োলিন বাজালেন তখন আমাদের চার্লি চ্যাপলিন। বাহ! এইটার পরেই যেটা হলো সেটা হচ্ছে, তখনকার 2 বিঘা জমিতে একটা মার্চিং সুরের একটা গান ছিল, এবং সেটা তখনকার দিনে রেড আর্মির সুর, সোভিয়েত দেশের, সোভিয়েত রাশিয়া রেড আর্মির সুর থেকে কিছুটা আহরণ করেছিলেন সলিলবাবু। আচ্ছা। তারপরে যেটা হলো যে এই চার্লি চ্যাপলিন ওই ট্র্যাম্প বা এরকম টাইপের ভূমিকা করেছেন ভবঘুরে, হুম। মনে আছে? সেখান থেকে সিটি লাইটস ইত্যাদি ইত্যাদি অনেক করেছেন। মডার্ন টাইমস, দ্য কিড, গ্রেট ডিক্টেটরের সেই ভাষণটা তো তখন ভীষণ জনপ্রিয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শোনানো হয়, সরকার পাল্টাবার জন্য এই ভাষণ শোনানো হয়। হ্যাঁ। তারপরে যিনি যেটা করলেন, সেটার পরে যেটা হলো, খুব নামকরা একটা লাইমলাইট বলে একটা বই করলেন, এবং লাইমলাইটের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা হলো 1952 সালে। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা উনি দিলেন, এবং সেটাকে বলাই হয় হচ্ছে টেরিস থিম বলে, সারা বিশ্বে টেরিস থিম বলে প্রচলিত। এবং সেই গান তার উপরে কথা বসিয়ে 2 ব্রিটিশ গীতিকার কিন্তু আরও বেশি জনপ্রিয় করলেন। পরে 2জন মস্ত বড় গায়ক গায়িকা, একজনের নাম হচ্ছে ইঙ্গলবার্ট হ্যাম্পারডিং, খুব নামকরা, দারুণ গলা, গভীর সোনোরাস ভয়েস, এবং আরেকজন ছিলেন হচ্ছে পেটুলা ক্লার্ক। এই পেটুলা ক্লার্ক এবং ইঙ্গলবার্ট হ্যাম্পারডিং তখন ওই টেরিস থিম নিয়ে দারুণ সরগোল ফেলে তুললেন। সারা বিশ্বে তখন ভীষণ, অনেকটা ওই সাউন্ড অফ মিউজিকের সুরের মতন, যেমন সারা বিশ্বে যেমন আলোড়ন তুলেছিল। এই সুরটা কিন্তু কানে চলে আসলো সলিলবাবুর। আচ্ছা। যারা প্রতিভাবান তারা কিন্তু এইরকমভাবেই কিন্তু আহরণ করেন, রত্ন আহরণ করেন। উনি এই গানটা দিয়ে এই সুরটা দিয়ে একটা গান বাঁধলেন। অনেকেই আমরা সেই গানটা হয়তো শুনেছি, কিন্তু এটাই যে সেই গান আমরা জানি না। এই গানটা উনি গাইয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়কে দিয়ে। সেই দ্বিজেন মুখোপাধ্যায় যে রাগে, এবং গানটার কথা ছিল হচ্ছে, পল্লবিনী গো সঞ্চারিণী মন না নিয়ে
আর পারিনি। হ্যাঁ, এ তো বিখ্যাত গান, মানে এই গান শোনেনি এরকম বাঙালি আরে নেই। বাবা, মানে গানটা যে এমনই ছিল যে কথাটা ছিল হচ্ছে পল্লবিনী গো সঞ্চারিণী মনো না দিয়ে আর পারিনি। তারপরে ছিল হচ্ছে যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি। ভারী সুন্দর গানটি। সুন্দর। এই গানটি করা হলো আপনি যদি একটু গুনগুন করে দেন তাহলেও হয়। পল্লবিনী গো সঞ্চারিণী মননা নিয়ে আর পারিনি, পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি। তা এই গানটা পরবর্তীকালে আরও 10 বার বোধহয় ব্যবহার হয়েছে। আচ্ছা, কে কে করেছেন? আর ডি বর্মন করেছেন বম্বে টু গোয়া মুক্তি সিনেমাতে, সেখানে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। আচ্ছা। এবং পরের দিকে দেবতা সিনেমাতেও করেছেন একটা গান। সেই এটা মনে পড়ে, সেই আমাদের যেমন শচীন দেববর্মনের একটা গান ছিল ঠান্ডি হাওয়া, হুম, সেটা 10 বারকে 12 বার বিভিন্ন লোক ব্যবহার করেছেন, রোশন থেকে শুরু করে বাকি সবাই, মদন মোহন পর্যন্ত। হ্যাঁ, তো এটাই এমনই একটা গান, সুরটা সবারই ভালো লেগেছে, সবাই এটা গাইলেন। হুম, তা দেবতা সিনেমাতে হলো, শেষে আমাদের রাজেশ রোশন ও গুনা বলে একটি বই, তাতেও এটা ইউজ করলেন। বেশ। মানে গানের এই ইতিহাস হচ্ছে সুরের। সুরের জার্নি। এবারে কথাটা হচ্ছে এখানেই থেমে থাকলে চলবে না। এরকম কথা তো এর আগে কেউ লেখেনি। পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি। তা কে পল্লবিনী, কে বা সঞ্চারিণী, এটা তো মানেই জানি না আমরা। হ্যাঁ। আমাদের সাধারণ বাংলা সাহিত্যে এটা দেখাই যায় না। হুম, পরে জানা গেল যে কুমার সম্ভব কাব্যে আচ্ছা। কালিদাস কিন্তু পল্লবিনী আর সঞ্চারিণী কথাটা ব্যবহার করেছেন। আচ্ছা, মানে আজ থেকে কত বছর আগে সলিল চৌধুরীর পড়া ছিল। পড়া ছিল। শুধু তাই নয়, পল্লবিনী মানে হচ্ছেন পাতা, কচি পাতা। কচি পাতা যাকে আমরা ওই ক্রিপার বলি ইংলিশে। কচি পাতা একটা বড় ডালকে জড়িয়ে জড়িয়ে ওঠে, হ্যাঁ, সঞ্চার করে। হ্যাঁ, সুরের সঞ্চার যেমন হয়, হ্যাঁ। তেমনি এখানে চলন। আচ্ছা, পল্লবিনী তিনি সঞ্চারিণী হয়ে তার প্রেমিকাকে জড়িয়ে ধরেছেন। বেশ। বুঝতে পারছেন হ্যাঁ। কোন কোন মাত্রার। ঠিক, ঠিক। এবং ঠিক। এই পল্লবিনী ও সঞ্চারিণী কথাটি রবীন্দ্রনাথ ঠাকুরও তার ওই 4 অধ্যায় উপন্যাস যেটা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ। এই 4 অধ্যায় উপন্যাসে মস্ত বড় ব্যাপার হচ্ছে 1934 সালে লেখা 1930 সালের ঘটনা নিয়ে। ওনার প্রত্যেকটি উপন্যাস কিন্তু একটা সাম্প্রতিককালের ঘটনা নিয়ে। ঘরে বাইরেতে উনি বলেছিলেন যে বিদেশি দ্রব্য বর্জন করা যায় না, কারণ সেটা সস্তা, লোকেদের দরকার। ঠিক তেমনি উনি ওই মনে আছে আমাদের রূপক লিখলেন, যেটা হচ্ছে রক্তকরবী। হ্যাঁ, এই যে উনি লেখা হলো, গোরা লিখলেন ব্রাহ্মণ এবং ব্রাহ্ম ধর্মাবলম্বীদের নিয়ে। হ্যাঁ, এটা কি হলো, তখনকার দিনে মনে আছে বিনয় বাদল দীনেশ 1930 সালে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে চার্লস টেগার্টকে মারতে যাচ্ছেন। তখনকার দিনে এরকম সশস্ত্র সহিংস বিপ্লব কলকাতার বুকে হচ্ছে। তার কিছুদিন আগেই সূর্য সেন মারা গেছেন। আচ্ছা। সেই সময়ের পটভূমিতে বিপ্লব এবং ভালোবাসা দুটো মিলিয়ে ওই সময়কার পটভূমিতে কোনটা সত্যি, আমার ভালোবাসা সত্যি না আমার বিপ্লব সত্যি, এইটাই নিয়ে উনি লিখলেন তখনকার দিনের মস্ত বড়, সেটা হচ্ছে 4 অধ্যায়, এলা, অতীন্দ্র এবং রঞ্জিতের প্রেম। এবং সেখানে তিনি লিখেছিলেন, মানে এই কথাটা তার উপন্যাসে লেখা ছিল যে তুমি আমার সঞ্চারিণী পল্লবিনী লতা, তুমি আবার সুখমিতি, তুমি আমার দুঃখমিতি। আচ্ছা, পল্লবিনী সঞ্চারিণী লতা, মানে তুমি আমার লতা, মানে তুমি আমাকে জড়িয়ে আছো। তা এই একটা গান, যেই গানের এত বড় ইতিহাস, এই ইতিহাস নিয়ে জানলে, ডুব দিলে মানে কত রত্ন পাওয়া কত যায়। রত্ন পাওয়া যায়। এটা একটা গান নিয়েই আমরা আলোচনা করলাম, তাতেই এতটা ইতিহাস এলো আর কি আমাদের সামনে। একদম ঠিক। বেশ, পরবর্তী পর্বে আমরা আবার অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আজকের পর্ব আমরা এখানেই শেষ করি। আপনারা সঙ্গে থাকুন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে।